রেলকর্মীদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, সমাধান নেই রেল উপদেষ্টার কাছে। বরাদ্দ সম্ভব নয় জানালেন অর্থ উপদেষ্টা। আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি, তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। 7 কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয়ের ইঙ্গিত দিলেন শিক্ষা উপদেষ্টা। ইবতেদায়ীর সমস্যা সমাধানে সচিবালয়ে মাদ্রাসা শিক্ষকদের প্রতিনিধি দল। দুর্বল ব্যাংকের আমানত উদ্ধারে সময় লাগবে জানালেন গভর্নর। নিষেধ সত্ত্বেও এসালমের ব্যাংকে টাকা রাখায় ক্ষতিগ্রস্ত গ্রাহক। ওমরা ও ভ্রমণ ভিসায় মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করায় বিপাকে হজ এজেন্সি। পর্যাপ্ত মজুদের দাবি ধর্ম মন্ত্রণালয়ের। শিরোনাম স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস, আমি গালিব ইবনে রিয়াজ। শম্পা, গত কয়েকদিন ধরে গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছিল যে আজকের থেকে হয়তো সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। আপনি জানেন যে রানিং স্টাফ যারা রয়েছেন রেলের, তারা কর্মবিরতি পালন করছে তাদের কিছু দাবি দেওয়ার জন্য, যে কারণে সারা দেশেই রেল যোগাযোগ বন্ধ রয়েছে। যারা টিকিট অফলাইন কিংবা অনলাইনে কেটেছিলেন তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে, কিন্তু যারা যাত্রী ছিলেন তারা বলছেন যে এটা রেল কর্তৃপক্ষ যদি আগে থেকেই জানাতো তাহলে হয়তো তাদের ভোগান্তি কিছুটা হলেও কম হতো। এদিকে গালিব, কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে রেল উপদেষ্টা পুরো দায়টাই চাপিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপর। আর অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা জানিয়েছেন নতুন করে বরাদ্দ দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এদিকে রাজশাহীতে ট্রেন না পেয়ে সেখানে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ যাত্রীরা। এই নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, যেটি তৈরি করেছেন সহকর্মী আরিফ হোসেন। আমরা দেখে আসবো সেটি। মঙ্গলবার সকালে কমলাপুর রেল স্টেশনে এসেই অনেকে জানতে পারেন ট্রেন চলবে না। এদেরই একজন রেজাউল। আজকের মধ্যেই গাইবান্ধায় যেতেই হবে তাকে, কিন্তু পকেটে যা টাকা আছে তাতে বাসের টিকিট কাটার সাধ্য নেই। আমার যা মনে করো খরচ লাগে আমি তাই নিয়েছি, এখন তো যাওয়ার মধ্যে কোনো ভাড়াই নেই। কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় অনেক যাত্রীদের বসে থাকতে দেখা গেছে। তাদের অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। যারা স্টাফ আছে যারা কর্মবিরতি করছে আর কি, তো এটা তো আসলে আমাদের জন্য একটা ভোগান্তির বিষয়। ওখানে আটকাই দিল, বললো যে ট্রেন তো যাবে না, আমরা এই সার্ভিসটা দিচ্ছি। পরে বললো যে তাহলে আপনারা এখানে নেমে যান, আপনারা এই সার্ভিসটাই নেন, কারণ ট্রেন চলছে না। ট্রেন চলবে না জেনে অনেকেই স্টেশন ছেড়ে চলে যান। তবে বয়স্ক ও নারীদের স্টেশনেই অপেক্ষা করতে দেখা গেছে। অনলাইন ও অফলাইনে যারা টিকিট কেটেছেন তাদের টাকা ফেরত পাওয়া নিয়েও বিপাকে পড়তে হয়েছে। ওনারা বলতেছে আপনাদের অনলাইনের টাকা আমরা ফেরত দিব, ফেরত দিয়ে আপনারা বাসে যাতায়াত করবেন। আমি যাবো যশোর, দেখুন এখানে আইসা শুনি যে ট্রেন বন্ধ। আমরা তো রাত্রের খবরও আমরা জানি নাই। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুষঙ্গিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন রানিং স্টাফরা। আগে এই রানিং স্টাফরা দৈনিক 8 ঘন্টার বেশি কাজ করলে মূল বেতনের হিসেবে বাড়তি অর্থ পেতেন তারা। এছাড়া অবসরের পর বেসিকের সঙ্গে এর 75% অর্থ যোগ করে অবসরকালীন ভাতা দেয়া হতো রানিং স্টাফদের। 2021 সাল থেকে এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয়। এই রানিং স্টাফরা হলেন গার্ড, ট্রেন চালক, সহকারী চালক ও টিকিট পরিদর্শক। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। দিনের পর দিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি উপস্থাপন করে ব্যর্থ হয়ে এই পথ বেছে নিয়েছেন বলেও জানান রানিং স্টাফরা। অল্প টাকার বেতন পেয়ে রানিং স্টাফরা চলতে পারে না ভাই। এই বাস্তবতার নিরিখেই ব্রিটিশ আমল থেকে সুযোগ সুবিধা রানিং স্টাফরা পেয়ে আসছিল। এবং আমরা বলতে চাই শ্রমিকদের এই দাবির সাথে আমরা একমত হয়ে থাকতে চাই, কারণ শ্রমিকদের এটা ন্যায্য দাবি ভাই। এদিকে এমন পরিস্থিতিতে কমলাপুর রেল স্টেশনে আসেন রেল উপদেষ্টা। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। রানিং স্টাফদের দাবি পূরণ অর্থ মন্ত্রণালয়ের হাতে বলেও জানান তিনি। দাবি আদায়ের জন্য সরকারকে বাধ্য করলে অন্য ব্যবস্থা নেওয়ার কথা জানালেন রেল উপদেষ্টা। কথা তো আমরা বলতে রেডি, তো ওনারা আসতে হবে, ওনারা যদি না আসেন কিভাবে কথা হবে। এবং এটা ছাড়াও কিন্তু আমরা, তারা যেহেতু আসছেন না,
আমরা রেলের কর্মচারীদেরকে তাদের কাছে, রেলের অফিসারদেরকে তাদের কাছে পাঠিয়েছি। আমরা আলোচনা চলতেছে, আমরা আশাবাদী যে এটা শীঘ্রই শুরু হবে। প্রতিদিন কমলাপুর রেলওয়ে স্টেশনে 130টি ট্রেন আসা যাওয়া করে, আর এতে যাতায়াত করে অন্তত 33,000 যাত্রী। এদিকে ট্রেন বন্ধ থাকায় সকালে রাজশাহী রেল স্টেশনে বিক্ষোভ করেন কয়েকশো যাত্রী। এক পর্যায়ে ক্ষুব্ধ যাত্রীরা টিকিট পরিদর্শকের কক্ষ ও স্টেশনের কিছু চেয়ার ভাঙচুর করেন। পরে টিকিটের টাকা ফেরত নিয়ে তারা স্টেশন ছাড়েন। তো আমি মনে করি যে রেলওয়ে যারা করতেছে তাদেরকেও এবং বাণিজ্য রেল মন্ত্রণালয় যারা আছে তাদেরকে মিলে যেটা সমাধান করতে হবে। সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম স্টেশন থেকে বিভিন্ন রুটে 11টি ট্রেনের যাত্রা বাতিল হয়। না জেনে স্টেশনে এসে ভোগান্তিতে পড়েন এসব রুটে চলাচলকারীরা। বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রেনও। তবে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার পাশাপাশি বিআরটিসির বাসের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। রাত 9টার দিকে আইসি, টিকিট কাটেছি, তারপরে সকালে শুনতেছি যে আমরা ট্রেন যাবে না, বন্ধ। এছাড়া কর্মবিরতির ফলে ময়মনসিংহ, খুলনা, সিলেট, বগুড়া, রংপুর সহ সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে যাত্রীরা। সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এদিকে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, রেলের আন্দোলনরত কর্মীদের ওভারটাইম সহ কিছু বিষয়ে কয়েকদিন আগেই বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন করে আর বরাদ্দ দেওয়ার সম্ভব নয় বলেও সাফ জানিয়ে দেন তিনি। আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যে বই দিয়েছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। আরিফ হোসেন, এখন ঢাকা। এদিকে ট্রেন বন্ধ থাকায় টিকিট নেওয়া যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলের টিকিটে বিআরটিসি বাসে গন্তব্যে যাওয়ার সুযোগ পাচ্ছেন যাত্রীরা। চট্টগ্রামে 28 ও ঢাকায় 20টি বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এছাড়াও দেশের 8টি রুটে রেলের টিকিটে নির্দিষ্ট বিআরটিসি বাসের গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা। তবে বিকল্প এই ব্যবস্থাও পর্যাপ্ত নয় বলে অভিযোগ যাত্রীদের। বিস্তারিত প্রতিবেদনে। ট্রেনের টিকিট দিয়ে বাসের যাত্রী হয়ে গন্তব্যে যাওয়াটা কল্পনাতীত হলেও এমন বিরল অভিজ্ঞতার সাক্ষী চট্টগ্রাম রেল স্টেশনের যাত্রীরা। রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে বিপাকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। চট্টগ্রাম রেল স্টেশন থেকে বিআরটিসি কর্তৃপক্ষ 28টি বিশেষ বাসের ব্যবস্থা রেখেছেন। ট্রেনের আগাম কেটে রাখা টিকিট দেখিয়ে বিআরটিসি বাসে ঢাকা, সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার সহ 8টি রুটের গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা। দিতে হচ্ছে না বাড়তি কোনো ভাড়া। সকালবেলা সুনামগঞ্জে 2টো গাড়ি যায় সিলেটে, সেক্ষেত্রে আজকে আমরা 3টা গাড়ি দিয়েছি, একটা গাড়ির জায়গায় 2টো গাড়ি বেশি দিয়েছি। এদিকে কর্মবিরতির কারণে দুপুর পর্যন্ত চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, কক্সবাজার, চাঁদপুর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন সহ কোনো ট্রেনই ছেড়ে যায়নি। তবে যাত্রা বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দিচ্ছে রেলওয়ে। কর্মবিরতিতে উত্তরের অন্যতম ব্যস্ত রেলপথ বগুড়া রুটেও ট্রেন চলাচল বন্ধ। এতে বিপাকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন জেলার যাত্রী থাকলেও শুধু নওগাঁ ও সান্তাহারগামী যাত্রীরা এই সুবিধা পাচ্ছেন। এছাড়াও ময়মনসিংহ থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়েছে 2টি বিআরটিসি বাস। রেলের আগাম কেটে রাখা টিকিটের যাত্রীরা এই বাস ব্যবহার করতে পারছেন। এদিকে রাজশাহীর রেল যাত্রীদের জন্য স্টেশন এলাকায় চোখে পড়েনি বিশেষ এই বাস সেবা। তবে অগ্রিম টিকিট কাটা যাত্রী বিআরটিসি বাস ডিপোতে টিকিট দেখিয়ে নির্দিষ্ট রুটে যেতে পারছেন। এছাড়াও ফেরত দেওয়া হচ্ছে অনলাইন ও অগ্রিম কাটা টিকিটের টাকা। বিকল্প উপায় হিসেবে সিলেট থেকে ঢাকাগামী যাত্রীদের বিআরটিসি বাসে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা জানান স্টেশন মাস্টার। রেলের রানিং স্টাফদের সমস্যা সমাধান করে দ্রুত ট্রেন চালুর দাবি যাত্রীদের। সাদাত শাহেদ, এখন। এ নিয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন এবং রাজশাহী স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। শুরুতেই যাচ্ছি আরিফের কাছে। আরিফ, জানাবেন এখনো যাত্রীরা স্টেশনে আসছেন কিনা, সেই সাথে কর্মবিরতি প্রত্যাহারের কোনো উদ্যোগ আপনার চোখে পড়ছে কিনা? এছাড়াও যারা ট্রেনের টিকিট কেটেছেন তাদের বিআরটিসির বাস সেবা দেওয়ার কথা হয়েছে, সে বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, বিস্তারিত জানাবেন।
শম্পা, বিআরটিসি বাস সেবার কথা আমি যদি বলতে চাই, সেক্ষেত্রে মাত্র 10টি বাস দেওয়া হয়েছিল কমলাপুর রেল স্টেশনে, যার মধ্যে অধিকাংশ বাস ছেড়ে গিয়েছে। এছাড়া আরও 10টি বাস দেওয়া হয়েছে, যেই 10টি বাস রয়েছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে। এই 20টি বাস সার্ভিসের মাধ্যমে প্রায় 30,000-এর অধিক যাত্রীকে বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়া কিন্তু সত্যি কষ্টসাধ্য একটি ব্যাপার। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন কি এখানে কেউ কেউ অপেক্ষা করছেন, তবে তারা বিকেলের যারা ট্রেনে বিভিন্ন গন্তব্যে টিকিট কেটেছেন অনেকেই না জেনে চলে আসছেন। কিছুক্ষণ আগে দেখলাম আমরা যারা রানিং স্টাফ রয়েছেন তাদের সাথে বিএনপি নেতা শিমুল বিশ্বাসের বৈঠক হয়েছে, যে বৈঠকটি কেবল মাত্র শেষ হলো। এখন পর্যন্ত এই বৈঠকে কি সিদ্ধান্ত এসছে সে বিষয়টি আমরা নিশ্চিত করে বলতে পারবো না, তবে আমরা যতটুকু শুনেছি ভেতরে বৈঠকে বোঝানোর চেষ্টা করছেন রানিং স্টাফের যেই মাইলেজের দীর্ঘদিনের একটি দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়াটি এখন আপাতত পূরণ করা সম্ভব না। এটি স্পষ্টভাবেই অর্থ মন্ত্রণালয় থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তবুও কিভাবে এই যে কর্মবিরতিটি উইথড্র করা যায় এবং সে বিষয়ে তারা চেষ্টা করছেন, তবে কোনোভাবেই যারা রানিং স্টাফ রয়েছেন, রানিং স্টাফদের মধ্যে যারা চালক রয়েছেন, যারা সহকারী চালক রয়েছেন, টিটি রয়েছেন এবং গার্ড রয়েছেন, তারা কোনোভাবেই এই প্রস্তাবে সমঝোতা প্রকাশ করছেন না। তারা ব্যানার ফেস্টুনের মাধ্যমে তারা ইতিমধ্যেই কর্মবিরতির কথা জানিয়ে দিয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে, অর্থাৎ মাইলেজ সিস্টেম বলতে প্রতি 100 কিলোমিটারে একদিনের বেতন ধার্য করা ছিল, অর্থাৎ 1862 সালে একটি আইন ছিল ব্রিটিশ গভর্নমেন্টের, যেই আইনের মাধ্যমে এই মাইলেজ সিস্টেমটি ব্যবহার করেছিল বাংলাদেশ রেলওয়ে। পরবর্তী সময় 2021 সালে এই একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই মাইলেজ সিস্টেমের আওতাধীন থেকে মুক্ত করা হয় রেলওয়ে ডিপার্টমেন্টের এই যে রানিং স্টাফদের। তবে এরপরই তারা আন্দোলন সংগ্রাম বিভিন্নভাবে বলে আসছিল, তারা দাবি দেওয়া উপস্থাপন করছিল, তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কেউই। এবং যতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছাতে না পারবে, অর্থাৎ রানিং স্টাফদের যে মাইলেজ সিস্টেমের বেতন কাঠামো, সেই কাঠামোটি নির্ধারণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতি থেকে উঠবেন না। এছাড়া টিকিটের যারা টিকিট কেটেছেন আগে, তাদের টাকা ফেরত নিয়েও কিছু কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেকে বলছেন অর্ধেক টাকা নেওয়া সহ আরও কিছু ঝামেলা হচ্ছে বলে জানিয়েছেন আমাদের যাত্রীরা। এখন আমরা এই মুহূর্তে চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিব। আমরা জানবো ওখানকার কি অবস্থা এবং যারা টিকিট কেটেছেন তারা টাকা ফেরত পাচ্ছেন কিনা এবং যাত্রীরা এসে ফেরত যাচ্ছেন কিনা, কোন মাধ্যম ব্যবহার করছেন। রাকিব, জানাবেন। ধন্যবাদ আরিফ। আসলে রেলওয়ে রানিং স্টাফদের যে কর্মবিরতি, যার কারণে কিন্তু এখন পর্যন্ত ট্রেন বন্ধ আছে এবং এই কারণে যারা আসলে সকাল থেকে 5টি ট্রেনের প্রায় 4,500 যাত্রী তারা ফেরত গেছেন এবং সেখানে কিন্তু রাজশাহী পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ তারা ঘোষণা দিয়েছেন যে যারা যাত্রীরা ছিলেন তাদের কিন্তু টাকা রিফান্ড করা হবে এবং যারা কাউন্টার থেকে টিকিট কেটেছিলেন তাদের টাকা রিফান্ড করা হচ্ছে এবং একই সাথে যারা অনলাইনে কেটেছিলেন তারাও কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু টাকা রিফান্ড পাচ্ছেন। তবে আমরা এখানে যাত্রীদের সাথে কথা বলে তারা যেটি জানতে পেরেছি, যারা কাউন্টার থেকে আসলে টিকিট কেটেছিলেন তারা রিফান্ড সহজে পাচ্ছেন, কিন্তু যারা অনলাইনে টিকিট কেটেছেন সেখানে তার এনআইডি এবং কোন নম্বর থেকে আসলে টিকিটটা কেটেছেন, রেজিস্ট্রেশন, এই সমস্ত বিষয়ে তারা কিন্তু নানা ধরনের ভোগান্তিতে পড়ছেন। সুতরাং তাদের এই টাকা পেতে কিন্তু বিলম্ব হবে বলে যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে আসলে এখন পর্যন্ত রানিং স্টাফদের যে অব্যাহত রয়েছে কর্মসূচি, যার কারণে এখন পর্যন্ত রাজশাহী থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। তবে দুপুর 2টার দিকে কপোতাক্ষ এবং সাগরদাড়ি যে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যেত তার কিন্তু যাত্রীদেরকে আমরা আসতে দেখছি এবং সেই যাত্রীদেরকে এখানে দেখার পরে তারা অনেকেই আসলে জানেন না, যারা জানেন তারা হয়তো আসেনি, কিন্তু যারা জানেন না তারা কিন্তু এসে একটু ভোগান্তির মধ্যে পড়ছেন। তারা বলছেন যে আসলে ট্রেন কখন ছাড়বে সেটির অপেক্ষায় তারা আছেন। তবে এখন পর্যন্ত যেহেতু কোনো সিদ্ধান্ত আসলে হয়নি, যার কারণে কোনো ধরনের ট্রেন এখানে চলাচল শুরু হওয়া বা তার যে প্রস্তুতি সেগুলো কোনো কিছু আমরা লক্ষ্য করছি না। বরং প্ল্যাটফর্মগুলোতে আমরা যে জিনিসটি লক্ষ্য করছি শম্পা, সেটি হচ্ছে যে এখানে কিন্তু আসলে নিরাপত্তা কর্মীদেরকে যথেষ্ট উপস্থিত রাখা হচ্ছে। কেননা জানেন যে সকালবেলা এই যে ট্রেনের যে ভোগান্তি, যাত্রীরা আসার পরে যে ফিরে যাওয়া, যার কারণে কিন্তু এইখানে রাজশাহী স্টেশনে একটু হট্টগোল হয়েছে এবং ট্রেনের লাইন কিন্তু ট্রেনের টিকিট কাউন্টার কি 1-2টি কক্ষ সেটি ভাঙচুর করা হয়েছে। এইরকম পরিস্থিতি যেন আর ঘটতে না পারে, যার কারণে কিন্তু যথেষ্ট পরিমাণে নিরাপত্তা কর্মী রয়েছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে রেল যোগাযোগ সেবা, সেই খবর রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। এর আগে আমাদের সঙ্গে ঢাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরিফ হোসেন।
নাশকতার মামলায় শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে খুলনা অঞ্চলে তৃতীয় দিনের মতো চলছে ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতি। বন্ধ রয়েছে ডিপোগুলো থেকে তেল উত্তোলন এবং সরবরাহ। এতে বিভাগের বিভিন্ন এলাকায় পাম্পগুলোতে দেখা দিয়েছে তেল সংকট। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শ্রমিক নেতাদের। আরও জানাচ্ছেন রামিম চৌধুরী। খুলনার কেসিসি পেট্রোল পাম্পে সকাল থেকে জ্বালানি তেলের সংকট। তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে বিভিন্ন যানবাহনের চালকদের। প্রায় একই অবস্থা নগরীর বেশিরভাগ পেট্রোল পাম্পের। তেল ছাড়া তো কেউই চলতে পারবো না। আমার পার্সোনাল বলেন, অফিসের গাড়ি বলেন, প্রত্যেকেরই জ্বালানির দরকার আছে। ওইখান থেকে তেল নেওয়ার জন্য গেছিলাম, কিন্তু ওইখানে পাম্পে আমি তেল পাইনি। তো জাস্ট আমি এলেনা পাম্পে আসলাম, এখান থেকে তেল নিলাম। আপাতত তো পাইছি, তবে ওনারাও বলতেছে যে তেল মনে হয় বেশিক্ষণ থাকবে না। এখন আমার ট্যাঙ্কিতে তেল নাই, এখন আমি তেল নিতে আসছি। রাত্রি তো আমি জানি না যে তেল পাবো না। এখন তো আমার বিপদ, আমি এখন তেল পাবো কোথায়? এদেরকে নিয়ে কিভাবে যাব? ট্যাঙ্ক লরি শ্রমিকদের টানা তৃতীয় দিনের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো এলাকা। তেল উত্তোলন বন্ধ থাকার পাশাপাশি দক্ষিণাঞ্চলের 16টি জেলায় বন্ধ রয়েছে জ্বালানি তেল সরবরাহ। তেল আর ডিজেল আপাতত বন্ধ আছে। তেল আসা পর্যন্ত, আমাদের মেজার আসা পর্যন্ত এইভাবে চলবে। তারপর কি হবে কিনা হবে আসা তারপর বলবে। পেট্রোল পাম্পের যদি আমরা সরবরাহ না পাই, মানে উত্তোলন করতে না পারি, সেক্ষেত্রে আমাদের পাম্প আলটিমেটলি বন্ধ করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এই জায়গায় অনেক দেখেন যে 20 থেকে 25 জন কাজ করে, তাদের রুজি রুটির একটা ব্যাপার আছে। এদিকে দাবি আদায়ে অনড় থাকার ঘোষণা দিয়ে ইউনিয়নের সামনে বিক্ষোভ করছেন শ্রমিকরা। লাঠিচার্জ করছে, এতে আমাদের শ্রমিকরা আমার পরেই খেপে গেছে। তারা মায়ের খেয়েছে, তাদের গায়ে জ্বালা, তারা ব্যথা পাইছে, তারাই আমাদের পরে খেপে গেছে। আন্দোলন উঠলে আমাদের এই নেতৃত্বে থাকবে না। গেল রোববার দুপুরে নাশকতা মামলায় খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকেই কর্মবিরতিতে যায় শ্রমিকরা। তাদের সাথে একত্রতা প্রকাশ করে মালিক শ্রমিকদের বেশ কিছু সংগঠন। আমাদের এই আন্দোলন চলমান থাকবে। রামিম চৌধুরী, এখন, খুলনা। শিক্ষা মন্ত্রণালয়ের ডাকে সচিবালয়ে আছেন 15 সদস্যের ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের প্রতিনিধি দল। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাগর, ইবতেদায়ী শিক্ষকরা শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কি দাবি পূরণের কোনো আশ্বাস পেয়েছেন? আর তাদের দাবি যদি পূরণ না হয়, আজকে 2টায় থেকে তাদের কঠোর কর্মসূচি দেওয়ার কথা রয়েছে। সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? গালিব, ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা যে জাতীয়করণ শিক্ষা, তাদের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে যে কর্মসূচি পালন করছে, সেটি থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ডাকে 15 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গেছেন। আমার সবশেষ যখন তাদের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে প্রতিনিধি দলের একজনের, তিনি তখন সচিবালয়ে প্রবেশ করছিলেন। তার আগে তিনি জানিয়েছিলেন যে দুপুর 2টার দিকে যদি তাদের কর্মসূচি বাস্তবায়ন না হয়ে থাকে, তাহলে দুপুর 2টার দিকে নতুন কর্মসূচি দেওয়ার তারা ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিলেন। যদিও গতকালও তারা একটা আলটিমেটাম দিয়েছিলেন যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি তাদের কর্মসূচি, তাদের দাবি আদায় না হয়, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান তাদের যে জাতীয়করণের এক দফা দাবি পূরণ না হয়, সেক্ষেত্রে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে প্রতিনিধি দল যেহেতু এই 2টার সময় যেহেতু তারা সচিবালয়ে অবস্থান করছে, সুতরাং তাদের সভা যেহেতু শেষ হয়নি, সুতরাং সেখান থেকে কোনো তারা সিদ্ধান্ত এখন পর্যন্ত আমাদেরকে জানাতে পারেনি। এইখানে আমি তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, এবং এখানে যারা তাদের প্রতিনিধিত্ব দলের আরও কিছু অংশ এখানে নিশ্চয় রয়েছে, তারাও সেখান থেকে তারা কোনো সাড়া পাননি। সুতরাং এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি যে তারা কোন দাবি দাওয়া যেটা চেয়েছিলেন সেটা তারা পাচ্ছেন কিনা। যেহেতু সরকারিভাবে সচিবালয়ে তাদেরকে সরকারের তরফ থেকে, শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে ডাকা হয়েছে, সুতরাং সেখান থেকে কোনো একটা সিদ্ধান্ত আসতে সেটা আমরা সঙ্গে সঙ্গে জানতে পারবো। তবে যদি তারা না পেয়ে থাকেন, তাদের দাবি যদি আদায় না হয়, সেক্ষেত্রে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন, এবং এটাও বলেছেন যে সারা দেশে যে 12,000-এর বেশি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে, তাদের শিক্ষকরা প্রায় 60,000-এর বেশি কর্মরত রয়েছেন। সুতরাং তাদের দাবি হচ্ছে যে যদি তাদের দাবি আদায় না হয়, সেক্ষেত্রে সারা বাংলাদেশের যে 50,000-এর অধিক যে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা রয়েছেন, তাদেরকে সবাইকে ঢাকায় এনে কঠোর কর্মসূচি পালন করবেন এবং শিক্ষক মহাসমাবেশের ডাক দেবেন বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। যেহেতু এখন পর্যন্ত সচিবালয়ের যে বৈঠক, সেখানকার সবশেষ তথ্য আমাদেরকে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে জানানো হয়নি, সুতরাং এখন জিনিসটা আগের মতোই রয়েছে। তো সব কিছু যদি বলতে চাই, তাহলে বলা যায় যে সারা দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের জাতীয়করণে তারা জোর দাবি তুলেছেন, এবং তারা অনেকেই বলছে যে তাদের শেষ বয়সে এসে প্রায় 40 বছর ধরে অনেকে শিক্ষকতা করছেন,
শেষ বয়সে যে কোন পেশায় তারা ঝুঁকবেন সেটিও তাদের কোনো সম্ভাবনা দেখছেন না। সুতরাং এই পথ ছাড়া তাদের আর কোনো গতি নাই বলে তারা এমন মন্তব্য করছেন। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য। গালিব। চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে আজকেও অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী শিক্ষকরা। সেই বিষয় নিয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। যারা দূরকে টাকা রেখেছেন তাদের আর একটু ধৈর্য ধরতে বললেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে তাদের আমানত উদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মঙ্গলবার এক সেমিনারে উপদেষ্টা বলেন, নিষেধ সত্ত্বেও এসালম ব্যাংকে টাকা রাখায় গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া সরকারের মন্ত্রণালয়ের পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন গভর্নর। আর জানাচ্ছেন আতাউর নিয়ন। 2017 সালে প্রথমে ইসলামী ব্যাংক ও পরে এক একে 6টি প্রতিষ্ঠান দখল করে এসালম গ্রুপ। তাদের বিরুদ্ধে 2 লাখ কোটি টাকার বেশি পাচারের অভিযোগ রয়েছে। এতে তাআল্লুক ঘাটতিতে পড়ে ব্যাংকগুলো। সেই সাথে নজরুল ইসলাম মজুমদার ও সালমান এফ রহমানের কারণে ক্ষতিগ্রস্ত হয় আরও কয়েকটি ব্যাংক, যেগুলোকে অন্যায্য সুবিধা দিয়ে বাঁচানোর চেষ্টা করেছে পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। এমন পরিস্থিতিতে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংকগুলোকে দখলমুক্ত করে ঋণ সুবিধা দিয়ে ঘুরে দাঁড়াতে সহায়তা করে নতুন গভর্নর। এতে আস্থা ফিরতে শুরু করে এ খাতে। তবে এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি বেশ কয়েকটি দুর্বল ব্যাংক। এ নিয়ে উদ্বেগ কাটেনি গ্রাহকের। মঙ্গলবার এক সেমিনারে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানালেন, আলোচিত ব্যাংকগুলোকে উদ্ধারের চেষ্টা চলছে, তবে সেজন্য কিছুটা সময় লাগবে বলে মনে করেন তিনি। প্রতিটা উপজেলাতে কতগুলো ব্রাঞ্চ আছে, তারা কিভাবে লেন্ডিং করছে, কিভাবে ডিপোজিট নিচ্ছে, ইজ দ্য মানি নেট আউটফ্লো আর নেট ইনফ্লো ইন দ্যাট লোক্যালিটি, ইন দ্যাট উপজেলা, সেটা আমরা বের করে ফেলতে পারবো। এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ব্যাংকিং সিস্টেমের থ্রুতে কতখানি হয়েছে। এ সময় সরকারের প্রায় 22টি মন্ত্রণালয়ের আলাদাভাবে ক্ষুদ্র ঋণ পরিচালনার অনুমতি নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। জানান, ক্ষুদ্র ঋণ বিতরণ করে সমবায় সমিতিগুলো প্রতারণা করছে। কিস্তি আদায়ের ব্যাপারে যখন বন্যা হয় বা কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়, কিস্তি নিয়ে প্রশ্ন স্বাভাবিকভাবে ওঠে। রাজনৈতিক কারণে, সামাজিক এবং ন্যায়সঙ্গত কারণে কিস্তিকে সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়। এটা হয়তো পরিবর্তন করা সম্ভব হবে না, কারণ এটা সময়ের এবং ওই মুহূর্তে কিস্তি দেওয়ার কথা বলাটা অমানবিক। গভর্নর জানান, একটি আইন দিয়ে শুধু গ্রামীণ ব্যাংক নিয়ন্ত্রণ করা ঐতিহাসিক দুর্ঘটনা। তার মতে বিগত সময়ের মতো কোনো কিছু আর চালিয়ে যাওয়া যায় না। আতাউর নিয়ন, এখন, ঢাকা। 7 কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো একটা কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। তবে সেই প্রক্রিয়া অনেক জটিল, ফলে নতুন একটি মডেল দাঁড় করানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শিক্ষা উদ্ভাবন সংলাপ বিষয়ক এক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তবে 7 কলেজের অধিভুক্ত বাতিল এবং এবছর থেকে ভর্তি কার্যক্রম বাতিলের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঘোষণা দিয়েছে সে ব্যাপারেও তিনি অবগত নন বলে জানান উপদেষ্টা। 7 কলেজের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা অন্তর্বর্তী সরকারের মধ্যে এসে পড়েছে জানিয়ে দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা উপদেষ্টার। কোনো বিশ্ববিদ্যালয় করতে গেলে তার একটা বিধি বিধান লাগে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের। সেটা তো অনেক আইনগত বিষয়ের খাতে অনেক খুঁটিনাটি বিষয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিধিবিধান আছে সেটা পার্ট 1, পার্ট 2 এরকম বড়, এগুলো সব তৈরি করতে হয়। তৈরি করে তারপর বিশ্ববিদ্যালয়ের সনদ নিতে হয়। সেই সনদ হলো উচ্চতম পর্যায়ে রাষ্ট্রপতি সেই সনদ দেন এবং সেটার আগে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সব কিছু যাচাই বাছাই, আইন মন্ত্রণালয় সব কিছু যাচাই বাছাই করে একটা বিশ্ববিদ্যালয়ের সনদ প্রায় যত দ্রুত সম্ভব এই 7 কলেজকে নিয়ে ওই কাঠামোতে গিয়ে একটা ওই পর্যন্ত পৌঁছে যাওয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী নির্বাচন ব্যবস্থার সংস্কারে কম সময় পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে পরবর্তী নির্বাচনের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষ্যে ইউ সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। এ সময় সিইসি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু করার সব রকম প্রস্তুতি নেওয়া হবে। ইসির স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে মাইকেল মিলার জোর তাগিদ দিয়েছেন বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। I have come
with a message of support for the reform ambitions of the interim government, for the holding of elections in a transparent manner in line with international standards, and also to ask the Chief Election Commissioner what the European Union can do to support him and Bangladesh at this extremely important moment. বাংলাদেশের এই অগ্রযাত্রায় ওনারা সাহায্য করতে প্রস্তুত, সব ধরনের সহায়তা ওনারা দিতে প্রস্তুত। ওনারা চান যে এটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা হোক, এবং হলে এই পথে আমাদের যত রকমের সহায়তা দরকার, they have assured us যে they will be with us in this process. জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে জড়ো হতে যারা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। দুপুরে 7 দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তারা। সরকারের যে কোনো আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে আহত ও শহীদ পরিবারের প্রতিনিধিত্ব রাখা, রাষ্ট্রীয় স্বীকৃতি, আজীবন সুচিকিৎসা নিশ্চিতের দাবি তাদের। অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিরাপত্তা, পুনর্বাসন সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আন্দোলনের বিষয় তুলে ধরার দাবি জানান তারা। এ সময় বক্তারা বলেন, আহত ও শহীদ পরিবার সরকার বিরোধী নয়, যৌক্তিক দাবি পূরণে এই অবস্থান কর্মসূচি। আমাদের আহতরা যারা এত পরিশ্রম করছে, এত রক্ত রাস্তায় দিচ্ছেন, তাদেরকে আবার সেই রাস্তায় দাঁড়াইতে হয়, এটা খুব দুঃখজনক ব্যাপার আমাদের জন্য। যে আহত ভাইরা গুরুতর আহত, তাদেরকে সুচিকিৎসার অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদের প্রয়োজনে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে। নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির কাছে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেজ জানতে চেয়েছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপির প্রতিনিধি দলের সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে কথা জানান তিনি। বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়ন, কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। আগামীতে দুদেশের চিনি, পাট, গবাদি পশু এবং মাংস আমদানি রপ্তানির বিষয় ছাড়াও বাংলাদেশের ফুটবলের গুণগত মান উন্নয়নে ব্রাজিল থেকে কোচ এনে প্রশিক্ষণের বিষয়েও কথা হয়েছে। দুই দেশের মধ্যে এখন 2 বিলিয়নের কাছাকাছি আমাদের ট্রেড হচ্ছে। সেই ক্ষেত্রে ব্রাজিলের পক্ষে ব্যালেন্স অফ পেমেন্টটা ব্রাজিলের পক্ষে আছে। আমাদের ওইভাবে রপ্তানি আরো বেশি বাড়াতে হবে, গার্মেন্টসের রপ্তানি বাড়াতে হবে। তাদের জুটের উপর প্রোটেকশনের জন্য বাংলাদেশের জুটের উপর একটা এম্বার্গো দেওয়া আছে, সেটা তোলার জন্য আমরা বলেছি। তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে এবং তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে। এবং হজের পর এবার ওমরা ও ভিজিট ভিসায় বাংলাদেশ থেকে সৌদিগামী যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যেই টিকা নিয়ে নির্দেশনাও জারি করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। যদিও অল্প সময়ের নোটিশে সবার টিকা নিশ্চিত করা কঠিন হবে বলে মনে করছে হজ এজেন্সিগুলো। যদিও চাহিদা অনুযায়ী পর্যাপ্ত টিকার মজুদ আছে বলছেন ধর্ম উপদেষ্টা। আরও জানাচ্ছেন নাইম আবির। হজ, উমরা সহ বিভিন্ন কারণে প্রতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে যান অনেক মানুষ। এর মধ্যে বছরে সরকারি হিসেবে 2.5 লাখ আর বেসরকারি হিসেবে কমপক্ষে 5 লাখ মানুষ যান শুধু উমরাহ পালনে। এছাড়া হজ ও ভিজিট ভিসায় সেই অঙ্ক পৌঁছায় 8 লাখের উপর। গেল বছর বাংলাদেশি হজ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছিল সৌদি সরকার, আর এবার যুক্ত হলো উমরা ও ভিজিট ভিসায় সৌদি গমনেচ্ছুরাও। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও নেওয়া হয়েছে সতর্কতায় বলা হয়েছে হজ, উমরা ও ভিজিট ভিসায় সৌদি গমনোচ্ছুদের ভ্রমণের কমপক্ষে 10 দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সঙ্গে রাখতে হবে টিকার সনদ। 3 বছরের মধ্যে পলিস্যাকারাইড এবং 5 বছরের মধ্যে কনজুগেট টিকা নেওয়া থাকলে নতুন করে টিকা নিতে হবে না। আগামী 10 ফেব্রুয়ারি থেকে টিকার এই নির্দেশনা কার্যকর করা হবে। 10 তারিখ থেকে যারা ট্রাভেল করবেন তাদেরকে মেনিনজাইটিসের ভ্যাকসিনটা দেওয়া ম্যান্ডেটরি। শুধুমাত্র উমরা এবং ভিজিটের জন্যই এই ভ্যাকসিনেশন প্রয়োজন। এ ব্যাপারে নির্দেশনাগুলো সবাইকে দিয়েছি, সকল এয়ারলাইন সম্মানিত যাত্রী, স্টেক হোল্ডার এবং আটাপকে দিয়েছি। কিন্তু মেনিনজাইটিস টিকা নিয়ে সৌদি সরকারের কেন এত কড়াকড়ি?
হজের সময় আসলে এটা একটা হওয়ার সম্ভাবনা আছে, অনেকগুলি লোক একসাথে বসবাস করে, লালাটা হয়তো বা নিজের মুখমণ্ডল থেকে অন্য জায়গায় স্পর্শ হবে, সেখান থেকে আরেকজন ব্যক্তি আক্রান্ত হয়ে যেতে পারে, যেই জন্য এই ভ্যাকসিনটাকে কিন্তু আপনার বাধ্যতামূলক করা হয়েছে। এই টিকা বাধ্যতামূলক করায় বিপাকে পড়েছে হজ এজেন্সিগুলো। তারা বলছে এত অল্প সময়ের নোটিসে সব উমরাহ যাত্রীদের টিকা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। অভিযোগ রয়েছে টিকার অপ্রতুলতা নিয়েও। যে কটা হাসপাতালের মধ্যে টিকা পাওয়া যায় ওইখানে কিন্তু মানে টিকা কিন্তু অ্যাভেলেবেল নাই। এই যে একটা হজবরল অবস্থা রয়ে গেছে, এটা তো অবশ্যই আমাদের হজ এজেন্সি অ্যাসোসিয়েশন হাবের কমিটি না থাকা প্রশাসক তো আছেন, তিনি তো এখন মনে হয় আরও বেশি কাজ করতে পারেন, যেহেতু যুগ্ম সচিবনী। আমরা মনে করি এই বিষয়টাতে সরকারের আরও আগে উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। যখনই সৌদি সরকার থেকে এই বিষয়টি আমাদের মন্ত্রণালয়কে জানানো হয়েছে, তখন থেকে এই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ বা আমরা লক্ষ্য করছি না। মেনিনজাইটিসের টিকা, যদিও টিকা নিয়ে উদ্বিগ্ন না হবার পরামর্শ ধর্ম উপদেষ্টার। তিনি বলছেন চাহিদা অনুযায়ী পর্যাপ্ত টিকার মজুত রয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের সাথে কথা বলেছি, ডিজি হেলথ ওনার সাথেও কথা বলেছি। ওনারা আমাকে বললেন 10 ফেব্রুয়ারি থেকে যেটা মেনিনজাইটিস টিকাটা বাধ্যতামূলক ম্যান্ডেটরি করা হয়েছে, সিভিল সার্জনকে বলা হয়েছে, অতএব ওমরা যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা পর্যাপ্ত আছে, অভাব হবে না। তবে হজের মতো সরকারিভাবে নয়, উমরাহ যাত্রীদের নিজের টাকা খরচ করেই নিতে হবে এই টিকা। ঢাকা সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি এবং বেসরকারি হাসপাতাল ও টিকা কেন্দ্রে মেনিনগোকক্কাল মেনিনজাইটিসের টিকা পাওয়া যাচ্ছে। নাইম আবির, এখন, ঢাকা। এর সাথে শেষ করছি এখন দুপুর। শিরোনামগুলো আরো একবার। রেলকর্মীদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, সমাধান নেই রেল উপদেষ্টার কাছে, বরাদ্দ সম্ভব নয় জানালেন অর্থ উপদেষ্টা। আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি, তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। 7 কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয়ের ইঙ্গিত শিক্ষা উপদেষ্টার। ইত্তেদায়ের সমস্যা সমাধানে সচিবালয়ে মাদ্রাসা শিক্ষকদের প্রতিনিধি দল। দুর্বল ব্যাংকের আমানত উদ্ধারে সময় লাগবে জানালেন গভর্নর। নিষেধ সত্ত্বেও এস আলমের ব্যাংকে টাকা রাখায় ক্ষতিগ্রস্ত গ্রাহক। ওমরা ও ভ্রমণ ভিসায় মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করায় বিপাকে হজ এজেন্সি। পর্যাপ্ত মজুদের দাবি ধর্ম মন্ত্রণালয়ের। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।